বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই 2025-এ সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আমি আছি 90 ডিগ্রি চ্যানেল লার্নিং সায়েন্টিফিক ওয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই যে যাচাই যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে এক এক করে ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি এটা শেখানোর চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে, এতে করে সুবিধা হবে, তোমরাও এটা প্রশ্নগুলো উত্তর তোমরা পারবা এবং সহজেই তোমার অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে কীভাবে এটা আমরা করতে পারি চলো আমরা দেখি। তো এখানে প্রথমে দেখো গুণ করো। গুণের নিয়ম নিশ্চয় সবাই জানো, তো গুণ করলে আমরা কীভাবে করতে পারি। আলটিমেটলি আমরা যদি গুণ করি তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দুই নম্বর প্রশ্ন হচ্ছে গাণিতিক সমস্যাটি সমাধান করো। কালান্দি গ্রামে রাস্তা মেরামত করার জন্য গ্রামবাসী সিদ্ধান্ত গ্রহণ করলেন। গ্রামে 325টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 1500 টাকা মানে 1500 টাকা করে দেয় তাহলে সর্বমোট করা টাকা, সর্বমোট বলে গুণ হয় না যোগ হয়। তাহলে 325 পরিবার থেকে আমরা যদি এক এক করে নিয়ে একজন থেকে নিই তাহলে এটা যোগ করতে করতে সময় আমাদের যাওয়া, আমরা তার চেয়ে বরঞ্চ গুণ করে ফেললে হয়ে যায়। সেই বাসাটা আমরা কীভাবে দিব একটু করে দেখো। প্রথমত আমাদের যেটা প্রত্যেক পরিবার বা এক পরিবার বলতে পারি জমা দেয়। ঠিক আছে, এক পরিবারে জমা দেয়। প্রত্যেক পরিবার যে প্রত্যেক পরিবার টাকা জমা দেয়, প্রত্যেক পরিবার টাকা জমা দেয়। আমাদের ধরেন যে এই 1500 টাকা, এই টাকাটা তারা জমা দেয়। প্রত্যেক পরিবার মানে এক পরিবার, প্রত্যেক পরিবার বা এক পরিবার, আমরা সেটা লিখতেও পারি এক বা প্রত্যেক পরিবার। এক বা প্রত্যেক পরিবার। তাহলে আর আমাদের এই যে কত পরিবারে জমা দেয়, এই যে এখানে 325 পরিবারে জমা দেয়, তাহলে বেশি হইবে না টাকাটা আরও। তাহলে আমরা লিখবো যে 325টি পরিবার জমা দেয়। 325টি পরিবার জমা দেয়। 325টি পরিবারে যে টাকা জমা দেয়, তাহলে কি হবে, এটা হয়ে যাবে গুণ। গুণ যদি হয়ে যায় আমরা সেম এটার সাথে কার গুণ দিব, এটার সাথে গুণ দিব হচ্ছে আমার 1500 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে গুণ গুণ হচ্ছে এই 1500 টাকা। তাহলে আমরা গুণ করে কত পাব সেটাই আমি এখন লেখা। এখন খুব শর্টকাটে যদি আমি করি, এখানে শূন্য বাদ দিয়ে করব যে 325কে 15 দিয়ে গুণ করব, পরে দুটো শূন্য বসে দেব, খুব শর্টকাটে। তাহলে আমরা যেটা করব 325 গুণ দিব হচ্ছে 15 দিয়ে।
5 5 25 5 হাতে 2 হাতে কত 2, তাহলে 5 2 10, 10 দিয়ে 12, যে 12 2 হাতে 1, 3 5 15, 15 রেখে 16, সেটা হচ্ছে এক লাইনের ইয়ে হলো। এবার একবার কেটে উপরে যা আছে তা বসে 1 দিয়ে করলে 5 থেকে 5, তাহলে কি হলো আমরা করার পরে 5 থেকে নিচে নামলো, 5 দিয়ে 7, 6 দিয়ে 8, 4 3 4 3 1 4 হয়। এটা আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যেটা পাই হচ্ছে সেটা হচ্ছে 4 8 7 5 টাকাটা এই যে। তাহলে সর্বমোট কত টাকা হবে? আমাদের মূল প্রশ্ন হচ্ছে সর্বমোট কত টাকা হবে। সর্বমোট হবে সর্বমোট আমরা যেটা দেখতে পেলাম, তাহলে আমরা লিখতে পারি, তাহলে সর্বমোট টাকা হবে আমার এই টাকাটা 4,875 টাকা উঠবে টাকাটা। ঠিক আছে, এবার খুবই সহজ। প্রত্যেক বা এক পরিবারে যদি 1500 টাকা দেয়, 325টি পরিবারে বেশি হবে, সেজন্য আমরা গুণ করলাম, আর গুণের ফলাফলটা এখানে লিপিবদ্ধ করতে হবে। গেল। এবার যে প্রশ্নটার সম্মুখীন হলাম সেটা হচ্ছে ভাগ করো। এখন ভাগটা তোমরা কীভাবে করো, খুব দেখো কীভাবে ভাগ করতে হবে। তা আমরা যদি ভাগটা করি প্রচলিত নিয়মে, তোমরা অনেকে হয়তো ভাগ জানো, এখানে যদি আমরা করি, এই যে দেখো এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ কীভাবে যায়, এই নিয়মটা তোমাকে জানতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রথমত 104কে দিয়ে আমরা এই পুরো সংখ্যাটাকে ভাগ করতে চাই। আর সেক্ষেত্রে আমাকে এখানে যেহেতু এটা 17 উপরের সংখ্যা, আমার এখানে 3 ঘর নিতে হবে, 332। প্রথমে আমরা এখান থেকে 332কে নিব। 332কে নেওয়ার পরে আমাদের কাজটা সহজ করছি, এর ভিতরে 104 কভার দেয়। আমি 104কে 3 দিয়ে ভাগ করে এটা কাছাকাছি গুণ করে কাছাকাছি আনছি। কাছাকাছি আনলে 312 হয়। 300 কত? 312। কয়বার গেলে? 3 বার। 3 বার গেলে 312। আমরা বিয়োগ করলাম, 0 0 এখানে আছে, 1 হয়, আর এদিকে 0 হয়। হ্যাঁ, 10, আর এদিকে হচ্ছে 8। 8 আর এদিকে 0 আছে, নামাইতে হবে। তো 1080 যেটা দেওয়া। এবার এটার ভিতরে কয়বার চাই, অথবা 0টা আমরা পরে নামাইতে পারি। 108-এর ভিতরে কয়বার, এটা পরে নামাই, পরে দিব 108। 108-এর ভিতরে একবার যায়। আচ্ছা, একবার যদি যায় আমার 104। তাহলে এখানে 4 হবে, আর ওইদিকে 0টা 40। আলটিমেটলি ভাগটা তো এরকমই হয়। তাহলে আমাদের এখানে 2 বার যায়, যে কারণ 208 হয়। 208 যদি হয়,
তাহলে আমাদের কি হয়, এখানে 208, এদিকে শূন্যতা আছে, শূন্যটা নামাইলাম, এখানে দুইবার যদি যায় আমাদের কী হবে, 208 হবে, 208-এর ভিতরে 104 যাবে দুইবার, তো গেল। আর এদিকে শূন্য যেটা আসে, শূন্যটা আমরা এখানে নামাইলাম। এখানে একটা বড় রাখি ভালো, এই যে শূন্যটা, শূন্য যখন আমরা এদিকে নামাবো এবং এখানে দিব, এই শূন্যটা এদিকে নামাইলে এখানেও কিন্তু শূন্যটা আমরা দিব। 320 হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। এভাবে করে তোমরা এই ভাগটাও কিন্তু করতে পারবে। তো এটা করতে গেলে 100 দিয়ে ভাগ করলে তো নর্মালি বুঝোই কোন জায়গায় গিয়ে। আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক দেখাই। 100 দিয়ে ভাগ করলে এখানে দশমিক আসবে, যে 1, ওই তো কিছু না, 1 দশমিক আসো বা একটা ভাগ, যদি ভাগ করো শূন্য দুটা কাটা যাবে, শুধু ভাগ করলে শূন্যটা কাটা যাবে। 5, 7, 5, 5, 0, এগুলো কাটাকাটি হলে আমার 500 কত, 75, 575 কিন্তু এটার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা দেখতে পেরেছো বিষয়টা কেমন। এখন আমরা আর একটা সরল অঙ্ক হিসাব দিকে আমরা যাচ্ছি। হিসাব করো সরল অঙ্ক। এখন সরল অঙ্ক যদি তুমি করতে যাও, তোমাকে কী করতে হবে? একটা সূত্রের কথা মনে আছে কিনা জানি না, তোমাদের আমি মনে করে দিচ্ছি। সেটার নাম হচ্ছে বদমাস। বদমাসের কথা মনে থাকলে সরল অঙ্ক ইজিলি তোমরা এটা করতে পারবে। তাহলে কি কি আছে? বি দিয়ে ব্র্যাকেটস, আমি একটু এটা অ্যাব্রিভিয়েশনটা লিখব। তাহলে আমরা এই অঙ্কটা তোমাদের সামনে একেবারে প্র্যাকটিক্যালি আমি করে দেখাচ্ছি কিভাবে এটা সমাধান আমরা করতে পারি। তোমরা প্রথমত এই বদমাশের কথা মনে রাখো, বি দি ব্র্যাকেটস, বি দি অফ বা এডের কাজ, বি দি ডিভিশন, এম দি মাল্টিপ্লিকেশন, আর এ দি এডিশন। এগুলোর চিহ্নগুলো কিন্তু হচ্ছে তোমরা জানবে। এই যে যেমন ব্র্যাকেট যদি যাই থাকুক, ফার্স্ট ব্র্যাকেট, তোমার যে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলোর ব্র্যাকেটটা আগে, তারপর ডিভিশনের ভাগের কাছে আগে, তারপর ভাগের কাছে আগে, এই যে ভাগ দেখো, ভাগের কাছে আগে, মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপর এডিশন মানে যোগের কাছে আগে, সাবট্রাকশন মানে বিয়োগ কাজ পরে। এই কাজগুলো আমাদের এখন আমরা যদি এগুলো করতে যাই, তাহলে আমি একটু লিখি। আমরা এখানে যেটা করব, যে জায়গায় যেটা আমরা পাচ্ছি সেটা এখানে লিখবো। এখানে হচ্ছে 5 থেকে 3 গেলে হচ্ছে 2, ব্র্যাকেটটা আমার এটা একটু দিতে হবে, তার কারণ আছে। 2 এটা দিয়ে গুণ হচ্ছে 2, তারপর বিয়োগ 5। এই কাজটা আমার একটু এটা করতে হচ্ছে। এখন কত হবে? 2 দুগুণ 4 হবে। পরের লাইনে আমরা এই দেব, তাহলে 2 দুগুণে 4। আমরা 9 লিখতেছি, আর এখান থেকে 2 দুগুণে 4 হবে। তারপর ব্র্যাকেটের কাজ শেষ করলে হলে নর্মালি এখানেই থাকবে। তাহলে আমাদের এখানে 9 আসছে, 9টাও কিন্তু আমাদের ব্র্যাকেটের আওতায় আসবে।
তাহলে এদের কাজের মধ্যে আগে এটা হবে, তারপরে এটা। তাহলে এখানে আমরা ব্র্যাকেটটা এখনো শেষ করিনি। এই ব্র্যাকেটটা দিবা, তারপর এখানে এই ব্র্যাকেটটা দিব, এই ব্র্যাকেটটা দিলাম, দিয়ে 5। তাহলে আমার প্রথমত 9 থেকে 4 গেলে 5 হয়, ঠিক আছে? 9 থেকে 4 গেলে 5 হয়। তা আমরা সমান চিহ্ন দিব, এটা হবে 5, এরপর বিয়োগ 5। 5 থেকে 5 গেলে এটা শূন্যই হওয়ার কথা। এইভাবে কিন্তু তোমরা চাইলে এই সরলীকরণটা তোমরা করতে পারবে। এইখানে যদি আমরা দেখি 5, আচ্ছা ঠিক আছে, কাজে গুণ হচ্ছে 2, এটা আমরা ঠিক রাখছি। আমার মনে হয় এই অঙ্কটা হয়েছে, অঙ্ক হচ্ছে 0 মান। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আর একটা অঙ্ক। ইসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 জন প্রাক্তন ছাত্র স্বেচ্ছায় কিছু আসবাবপত্র বিদ্যালয়ে দেবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং খরচের মোট অর্থ তারা সমানভাবে দেবেন বলে প্রধান শিক্ষককে আয়েশা আক্তারকে আসবাবপত্র ক্রয় করার অনুরোধ করলেন। প্রধান শিক্ষক নিম্নরূপ তালিকা মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল এবং 3টি চেয়ার থেকে দোকান থেকে ক্রয় করলেন। প্রত্যেক ছাত্রকে কত টাকা দিতে হবে? তো আমরা এই অঙ্কটা কিভাবে সাজাইলাম, যে যেহেতু 3 জনের দিবে, সমানভাবে দিবে এবং একটি আলমিরার দাম, এটা টেবিলের দাম এবং চেয়ারের দাম দেওয়া আছে। কিন্তু হেড স্যার কী করলেন, এগুলো কোনোটি একটা, কোনোটি 2টা এবং 3টে নেওয়া হচ্ছে। তো আমরা দামগুলো একটু এখানে লিখে দিলাম, প্রত্যেকটা টেবিলের দাম, চেয়ারের দাম, ইউনিট প্রাইস আর কি। তারপর হচ্ছে প্রধান শিক্ষক ক্রয় করলেন একটি আলমারি, 2টি টেবিল ও 3টি চেয়ার এবং প্রাক্তন 3 জন ছাত্র সমানভাবে খরচ দিলে। খেয়াল করো, তাহলে আমরা কী করবো, যেহেতু বেশি কিনেছিল নি, তো এটার সাথে আমরা 1 গুণ দিচ্ছি, মানে ওইটাই একটি বোঝানোর জন্য, এগুলোর সংখ্যা বোঝানোর জন্য। আরেকটা সংখ্যা, এগুলোর সংখ্যা, আর এরা হচ্ছে 2টি করে এটা। তো এটা আমরা সরল অঙ্কের নিয়মেই যদি করি তাও কিন্তু আমরা করতে পারব, অথবা এই ঐকিক নিয়মেও করতে পারি। সরল অঙ্কের নিয়মে করলেও এটা হবে, কিন্তু এভাবে লিখে আমরা চাইলে সরল অঙ্কের নিয়ম করতে পারি, না হলে যে ঐকিক নিয়মও কিন্তু করা যাবে। যেমন একটি চেয়ারের দাম লিখলা, তারপর লিখলা যে 2টি টেবিলের দাম 2 গুণ 5,300 সমান দিল, সবগুলো একসাথে আসছে, সেটা আমি দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে করব, আমি যেটা এখানে করতে চাচ্ছি, সমান চিহ্ন দিয়ে আমরা এদিকেই অঙ্কটা সারি। প্রথমত আমাদেরকে এটা করতে হবে যে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিলাম, এটা পাইলাম হচ্ছে গুণ করে 15,500, এরপর হচ্ছে যোগ 5 দুগুণে 10, 53 দুগুণে কত হয়, হ্যাঁ 5 দুগুণে 100, 100 হয়, 100 আর 6, 106, 100 তো 6 দিয়ে 002টা শেষ। তারপর হচ্ছে যোগ, এরপর হচ্ছে আমার 3 1 3, 3 3 দুগুণ 6, 6 3, তাহলে এখানে 6 এবং 3 হয়, কারণ কি 3 দুগুণ 6, 6 6, তারপর এখানে
দুটো শূন্য, মানে 6300 হয়। এবার আমাদের এটা হচ্ছে সেকেন্ড বন্ধনী। এরপরে ভাগ চিহ্ন আমরা যেটা দিয়েছি এটা দিয়ে আমরা ব্র্যাকেট। আচ্ছা, এখন আগে এগুলো আমার যোগ করে ফেলতে হবে, যোগ করে 3 দিয়ে ভাগে। তা আমরা যদি যোগ করি, একটু যোগ করে নিই। তো আমরা যদি যোগ করি, এখানে 0 0 0 0 0 0, এখানে 6 5 11, 11 3 হচ্ছে 14, 14 আমরা 4 দিব, 14 4 হাতে 1, এই একটা 5-এর সাথে যোগ করব, 5 যোগ করে 6 হয়, 6 0 6, 6 6 12, 12 2 হয়, হাতে হচ্ছে 1, হাতে 1 1 1 2 2 1 3। তাহলে আমার কথা হয় 32,400। তো আমরা এখান থেকে পেলাম 32,400। আমরা সমান চিহ্ন দিই, যে সমান থার্ড ব্র্যাকেট আমরা দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটও দিব, 32,400। এই যে এটার কাজ শেষ, সেই জন্য আমাদের এটা বাদ দিতে হবে। থার্ড বন্ধনীর কাজ আমাদের থাকবে না, সেকেন্ড বন্ধনী থাকবে। এবং তারপর 3 দ্বারা করতে হবে, এই আমরা 3 দ্বারা ভাগ করার জন্য। এখন কি করব, যদি 3 দ্বারা যদি ভাগ করি, আমরা সেটা কীভাবে করব, এটা করতে গেলে একটা প্রক্রিয়া আমি দেখাচ্ছি। তারপর এখানে এই যে 3 2 4 0 0, এটাকে আমরা যদি ভাগ দিই, এটাকে যদি আমরা ভাগ দিই কত দিয়ে, 3 দিয়ে, তো দেখো তো 3-এর বদলে 3 যায় একবার, তাহলে আমরা 3 নিচে 3 রাখবো, বিয়োগ দিলাম, দেওয়ার পরে 2, তারপরে এখানে আছে সাপোজ 4, এর ভিতরে তো আমার যায় না, তারপর 3 8 24, 3 8 24। এখন 3 8 24, তো 24 যদি হয়, আমাদের এই দুটো শূন্য আমরা নামাই দিব। তখন এই সেম দুটো শূন্য আমরা ওই উপরে ভাগ ফলের মধ্যে দিয়ে দিব। এখানে একটা বলতে আমি ভুলে গেছি, যখন আমরা উপর থেকে ডবল শূন্য আমরা আসলে নামাই, তখন আমার এখানে একের পর একটা এই যে শূন্য দিতে হবে, ঠিক আছে? তো সে কারণে এটা শূন্যটা হয়েছে। 3 8 24। এখন এটা একসাথে দুটো সংখ্যায় যখন আমরা নামাইছি, এই যে 3 3 একবার যাওয়ার পরে আমাদের একবার গেছে, একবার যাওয়ার পরে আমরা কি
যেগুলো শূন্য আছে আর কোনো নাই, তখন এখান থেকে যখন দুটো একসাথে শূন্য সংখ্যা নামাবো তখন আমার এখানে একটা শূন্য হবে। এরপরে এই দুটো শূন্য নামাইছি এবং এখানেও দুটো শূন্য আসছে। তাহলে এই হচ্ছে আমাদের কত 10,000 জনের জন প্রতি পর্বে হচ্ছে জন প্রতি পর্বে 10,400 করে 10,800 10,800 টাকা করে তাদের প্রতিজনের ভাগে পড়বে 10,800 টাকা। 10,800 টাকা তাদের প্রতিজনের ভাগে পড়বে। তো এইভাবে চাইলে তোমরা এই অঙ্কটা সমাধান করতে পারো। আরও অন্যভাবেও করা যায়, যেমন একটি টেবিলের দাম লিখলা, একটি চেয়ারের দাম দেওয়া আছে। এখন আমাদের যদি একটি জায়গায় যদি দুইটা আলমারি বা দুটো চেয়ার হয় তাহলে 2 দিয়ে গুণ করতে হবে মূল প্রাইস দিয়ে, 3টি হলে 3 দ্বারা গুণ করতে হবে, 2টি হলে 2 দ্বারা, 1টি হলে 1 দ্বারা গুণ করতে হবে। এভাবে করে সরল অঙ্কের নিয়ম অনুসারে অঙ্কটা সমাধান করতে পারলে তোমাদের এটা খুবই সহজ। এরপরে খুবই সহজ, ঐকিক নিয়মের সমস্যাটি সমাধান করো। 4টি কলমের মূল্য 100 টাকা, 10টি কলমের মূল্য। খুবই সোজা, আমরা সেটা যদি করি আমরা যেটা করব, এটা আরেকটা অঙ্ক 6 নম্বরের। এখানে আছে যে ঐকিক নিয়মের সমস্যা সমাধান করো, 4টি কলমের মূল্য আছে। আমরা লিখতে পারি প্রথমত উত্তর আমরা শুরুতে লিখে দিই 4টি কলমের মূল্য হচ্ছে 100 টাকা। তারপরে এখানে যদি আমরা দিই, এখানে 10টি কলমের মূল্য, এটা বেশি হবে সেজন্য 10টি কলমের মূল্য। তো আমাদের এটা জানতে গেলে এই প্রথমত একটি কলমের মূল্য জানতে হবে, ঠিক আছে? ওইখানে আমরা একটি কলমের মূল্য লিখব। তাহলে একটি কলমের মূল্য হচ্ছে, আমরা যদি বের করতে যাই এখানে কিভাবে এই 100কে আমরা 4 দ্বারা ভাগ করব। 100কে 4 দ্বারা ভাগ, তাহলে 100কে 4 দ্বারা ভাগ থাকবে। তারপর হচ্ছে 10টি কলমের মূল্য, 10টি কলমের মূল্য 10টি কলমের মূল্য হচ্ছে 100 ভাগ 4, ঠিক আছে? 10টি যেহেতু বেশি হবে 100 গুণ 10 ভাগ 4 এরকমও লেখা যায়। আর না হলে আমরা সুন্দরভাবে যদি আমরা লিখতে চাই এখানে, সেটা আমি করে দিই। তাহলে একটি কলমের মূল্য যদি আমরা জানতে চাই, সেটা হবে হচ্ছে 100কে 4 দিয়ে ভাগ করতে হবে। কারণ যে বড় একটা সংখ্যা নিচে 1 থাকলে ওই সংখ্যাটা নিচে চলে যায়, আমরা জানি। তো 10টি কলমের মূল্য কী হবে?
আমরা যদি এটার সাথে এটা কাটাকাটি করি 4 25 100, তারপর এদিকে 250, 25 সমান হয় কি 25 গুণ 10, তাহলে 25 শূন্য 250। 10টি কলমের মূল্য হচ্ছে আমার 250। ইতিমধ্যে তোমরা এটা পেয়ে গেছো, 10টি কলমের মূল্য আমি পেলাম 250 টাকা। এবার 7 নম্বর হচ্ছে ক এর জন্য, ক এর কোন মানের জন্য নিচের বাক্যটা সত্য হবে। সেটা হচ্ছে এখানে ক এর মান, এদিকে এটা দিয়ে ভাগ করো, গুণ থাকলেও এটা দিয়ে ভাগ করো, 4 নং 36, তো এটা 36-এর জন্য 9 হবে। উত্তর হবে কেন, ক এর মান 9 এর জন্য। লসাগু নির্ণয় করো। 4 6 12 এগুলো যদি লসাগু হয় তাহলে কি হবে, 4 6 12। আমরা যদি 2 দিয়ে করি তাহলে এটা 2 হয়, 3 6 হয়। আবার কিন্তু আমার 2 দিয়ে যাবে, 1 3 2। লসাগু হচ্ছে আমার 24। লসাগু 24। তারপর গসাগু নির্ণয় করো, এই তিনটা। আমাদের এখানে লসাগুটা আমরা 24 পেলাম, এটা আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব হচ্ছে গসাগু, যেটা 9 নম্বরে গসাগু নির্ণয় করো। 32 40 এবং 64, এটার গসাগু যদি আমরা নির্ণয় করি 4 16 64, তাহলে এখানে 16 হবে, 4 16 64। তো আমরা করব হচ্ছে গসাগু নির্ণয়, যেটা 32 40 এবং 64। সেটা যদি আমরা করি এটা উৎপাদক আকারে, তাহলে এগুলোকে আমরা এমন একটা সংখ্যা নির্বাচন করব যেটা দিয়ে মোটামুটি অন্তত দুটো সংখ্যাকে ভাগ যায়। এখন আমি প্রত্যেকটাকে ভাগ যা গেল, 4 দিয়ে গেলে 4 32, 4 10 40, 4 16 64 লিখলাম। আবার 4 দিয়ে গেলে 4 দুগুণে 8, এখানে 2 হলো, 5 এখানে যেহেতু 4 10-এর ভিতর যাচ্ছে না সরাসরি, সেই জন্য 10 বসে গেল, না গেলে এটা বরাবর বসে যাবে। 16 ভিতর 4 গেলো, 4 4 16। এবার 2 দিয়ে গেলে 1 হয়, 2-এর ভিতরে এটা 5 হয়, এটা 2 হয়। তো সেজন্য গসাগুর বেলায় এইগুলো কাউন্ট হয় না, এদিকের সংখ্যাগুলো মানে সবগুলো কাউন্ট হবে না। গসাগুর বেলায় এগুলো কিন্তু কাউন্ট হয় না, এটা বাদ। শুধুমাত্র গসাগুর বেলা হচ্ছে এই বাইরের সাইডে যেগুলো আছে আমরা পেলাম, এগুলো হচ্ছে আমার গসাগু। এগুলো গুণ দিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত গসাগুটা হয়ে যাবে। তো আমি এখানে পেলাম 4 এবং 4 এবং 2, তাহলে 4 4 16, 16 দুগুণ 32। আমাদের নির্ণয় গসাগু হচ্ছে কত, 32। তো এই হলো আমাদের গসাগু নির্ণয়। এবার আমরা দেখাবো 10 নম্বর, এটা হিসাব করো যে এক সমস্ত 5 ভাগের 3 মিটার এবং 5 ভাগের 4 মিটার দুটি পিতার একত্রে কত মিটার। আমরা যোগ ট্রাই করবো, এখানে একত্রে বলতেই এখানে যোগ করবে। আমাদের এই দুটোর লসাগু আমরা আপাতত যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, আগে আমাদের সমস্ত ভাঙেনি এটাকে, তাহলে আমাদের বিষয়টা সহজ হয়ে যায়। সমস্ত যদি ভাঙি আমরা 5 একে 5, 5 এ 3 কত হবে, 5 3 8 হবে। তাহলে আমরা যেটা করতে পারি, 5 3 কত 8, এই 5 3 হচ্ছে 8, 5 3 8। তাহলে উপরে হচ্ছে 8, উপরে হচ্ছে 8। আচ্ছা, এটা ইয়ে করে নিই, উপরে হচ্ছে 8, উপরে 8, নিচে কত 5,
নিচে 5 হলো। তারপরে আমরা এবার যোগ চিহ্নটা দিতে পারি, যোগ। তারপর হচ্ছে আমাদের এই উপরে হচ্ছে 4, নিচে আছে 5, এদের এবার লসাগু নির্ণয় করতে হবে। তা আমরা একটা সম্পূর্ণভাবে আমরা একটা লম্বা নিয়ে নিব এবং এটা লসাগুটা নিচ্ছি। সেখানে লসাগু হচ্ছে 5 এবং 5 লসাগু হতে হয় 5 হয়। এবার লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। একটু ব্যাপারটা খেয়াল করে দেখো, এই হরটা দিয়ে এটাকে ভাগ দিব, কারণ 5কে দিয়ে 5 ভাগ দিলে কত হয়, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে আমরা একটু লেখার জন্য আমি লিখতে পারি, এখানে লিখে দিচ্ছি। তাহলে হর দিয়ে ভাগ দিলে 1, তারপর আমার গুণ হবে কার সাথে, 8-এর সাথে। 8 আমি লিখলাম, আমি এখানে কি করলাম, গুণ। তাহলে 1 গুণ 8, ঠিক আছে। তারপর যোগ দিতে হবে, লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এরপরে এটাকেও ভাগ দিলে 5কে 5 দিয়ে ভাগ দিলে 1 হয়। সেজন্য আমরা এখানে 1 গুণ, আমি সরাসরি লিখছি, 1 গুণ কত, 4 আছে, 4 এটা বসে যাবে, যেটা গুণ দিতে হবে, গুণ চিহ্নটা দিই। তাহলে আলটিমেটলি এটা দিয়েও এটাকে আমরা ভাগ দিয়েছি। দ্যাট মিনস আমরা বলছিলাম কি, এটা লসাগু হচ্ছে 5কে আমরা এই যে 5 দিয়ে ভাগ দিলাম, এই ভাগটা আমরা দিলাম আর কি। ঠিক আছে, ভাগ দিলে সমান সমান আমরা কি পাই, 1 পাই। তো এখন আমাদের উপরের সংখ্যা কি আসছে, উপরের সংখ্যা যেটা আসছে আমরা সমান চিহ্ন দিতে পারি, এখানেই লিখে দিতে পারি। সেটা আমার কুলাচ্ছে না, তোমরাও লিখতে পারবা। তাহলে আমরা পাই হচ্ছে, নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 8, 8 এ 4 যোগ করলে কত, 12 হয়। 8 4 কত, 12 হবে। আমি এখানে এখানে আচ্ছা, তো আমরা এখন যেটা করেছি, এখানে এই গুণ করার পরে আবার এগুলো তো 8, এটা 4, তো 5 ভাগের কত, 12 হলো। এখন আমরা ভাগ করেছি, তো 12কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দুগুণ 10, 10 হলো, বিয়োগ করলাম, 2 ভাগ শেষ আসলো। আমরা কি করবো, এটা লেখার নিয়ম হচ্ছে এটা কি 2 সমস্ত 5 ভাগের 2 আমরা এটা লাগবো। যেটা ভাগ যায় নাই সেটাকে, এটা তো ফলাফল একটা পেয়েছি, এটা ফলাফল। আর যেটা ভাগ যায় না, অসমাপ্ত, সেটাকে আমরা কি করব, এই দশমিক আকারে না আনতে চাইলে সেটাকে আমরা জাস্ট 5 দিয়ে ভাগ দেখিয়ে দিব। সুতরাং একত্রে হবে 2 সমস্ত 5 ভাগে 2 মিটার। এটা হচ্ছে আমার 10 নম্বরের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব হচ্ছে বিয়োগ 11 নম্বর। তো 2 ভাগের 1 এবং 3 ভাগের 1 এরকে বিয়োগ করা খুব সহজ। তো আমরা জানি লসাগুর একটা নিয়ম আছে, এই দুটার প্রথমত লসাগু করতে হবে, তাই না। আগে আমরা একটা এখানে বাক টেনে নিই। তো এখন আমরা এই দুটার মধ্যে লসাগু করব। লসাগু যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে, এই 2 এবং 3-এর লসাগু কি, এখন এদেরকে কোনো একটা সংখ্যা দিয়ে কি ভাগ যায়, আগে যায় এখানে দেখি, যদি না যায় কোনোটি যাচ্ছে না, এমন সংখ্যা নির্বাচন করে দুটাকে যাচ্ছে না, তখন আমরা কি করবো, আলটিমেটলি 2টা গুণ করে দিলে হয়েছে। এটাই আমার হচ্ছে লসাগু। তাহলে 3 দুগুণে কত হয়, 6 হয়। তাহলে আমার লসাগু হতে হবে 6। তাহলে এখানে আমাদের হচ্ছে লসাগু হচ্ছে কত, 6 হচ্ছে। লসাগু কত হচ্ছে, 6। এবার আসো, লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে আমরা সেটা যদি করি, এখানে আমরা ফলাফল পাচ্ছি কত, এই যে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করব। আমি যে প্রক্রিয়াটা এখানে লিখে দেখাই তোমাদেরকে, ধরো এখানে 6 লিখলাম, তারপর এখানে ভাগ দেখাবো, ভাগ, এই যে 2, তারপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে 2, এই মানে 6, আবার 6কে ভাগ দিব, 6কে বোঝার জন্য শুধু, ভাগ 3, সেটা এভাবে করতে হবে, ভাগ দিয়ে আবার গুণ দিতে হবে, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করতে হবে। লব হচ্ছে আমার 1, তো এটা গুণ আকারে আমরা রাখতে পারি, এই 6, এরপরে ভাগ চিহ্ন দিতে হবে আমাকে, এটা দিচ্ছি আমি, ভাগ 2, তারপর হচ্ছে গুণ
গুণ কত 1, এগুলো আগে লিখে নিচ্ছি এখানে সুবিধার্থে, বিয়োগ 6 ভাগ 3 গুণ 1। আমি একটু দিচ্ছি সংখ্যা চিহ্নগুলো। তো এখানে এটা হচ্ছে ভাগ, তারপর এখানে গুণ, এত। তো এটা ব্র্যাকেট দিয়েও আমরা করতে পারি, ব্র্যাকেট ছাড়াও করতে পারি। আমি জাস্ট বোঝার জন্য করছি, আসলে এভাবে তো সবসময় করবে না। তোমরা এরকম চাইলো যারা বুঝতে অসুবিধা তোমরা এভাবেও কিন্তু করতে পারো, এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা করে আর কি। এখন খুব সহজ, এই 6টা কোথায় পাইলাম? এই 6 হচ্ছে এটা। তাহলে এই লসাগুকে, এটা লসাগু, তো এই লসাগুকে হর দিয়ে ভাগ করবো, এই হর দিয়ে আমরা ভাগ করছি, এবং এই লব দিয়ে গুণ করেছি, এই লব দিয়ে গুণ, এই হর দিয়ে কী করলাম? ভাগ করলাম, আর বিয়োগ করলাম, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে। সেমভাবে এটাও কিন্তু করেছি। করার পরে আমরা এখন যেই রেজাল্টটা পাবো সেটা এখন লিখব। আবার আমরা সমান চিহ্ন দিয়ে এখানে আমরা কি পাচ্ছি সেটা এখানে লিখব। তো এখানে যেটা পাই হচ্ছে কত, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 লিখবো, 1 দিয়ে গুণ করলেও যে না করলেই বিয়োগ। তারপর আবার 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। ওই 1 দিয়ে গুণ করলেও যেহেতু 2 হবে। তাহলে আসলে 3 বিয়োগ কত? 3 বিয়োগ 2, আর এখানে হচ্ছে আমার 6। তাহলে আমাদের উত্তর কত হবে তোমরা গেস করতে পারছো কিনা? খুবই সহজ, আমরা যে অ্যান্সারটা পাবো একেবারে সোজা, সেটা হচ্ছে এই 6/1। 6/, এখানে পাচ্ছি 1। তো 6/1 যেটা পাচ্ছি, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের উত্তর। আর ছোটো করার কোনো অপশন নাই, অপশন থাকতে এখানে যদি কোনো সংখ্যা থাকতো ভেঙে করতাম। তাহলে আমাদের উত্তর হবে বিয়োগফল হচ্ছে কত? 6/1। এভাবে আমাদেরকে রাখতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। ঠিক আছে, তো এই ছিল আমাদের বিয়োগের ফলাফল। তারপর আমরা এখন আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি, একটি আয়ত ও একটি বর্গ অঙ্কন করে এদের বৈশিষ্ট্য মিল ও অমিল খুঁজে বের করো। এমন প্রশ্ন যদি বলা হয়ে থাকে তাহলে তোমরা কি করবা? ঠিক তোমাদেরকে রাখতে হবে, একে এদের মধ্যকার যে বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে তুলে ধরতে হবে। চলো আমরা সেটা কিছু করতে পারি কিনা। এটা আমাদের লাস্ট প্রশ্ন ছিল। সো আমরা প্রশ্নটা এখানে নিলাম। প্রশ্নটা একটা আয়ত, তো আমরা একটা আয়তক্ষেত্র রাখবো। এটা হচ্ছে একটা আয়ত। তো আরেকটা হচ্ছে বর্গ। তো আমরা যদি বর্গ আঁকি, এর চতুর্পাশ আমাদেরকে সমান হতে হবে। এই যে এটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে আয়ত, হ্যাঁ এটা আয়ত, এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। তো দুটোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা পাবো সেটুকু আমরা নিয়ে আলাপ করবো। কেমন? আমরা এমনিতে দেখছি, যদি আমরা বৈশিষ্ট্যগুলো যদি লিখতে থাকি তাহলে অনেক বৈশিষ্ট্যই দুইটার মধ্যে আমরা খুঁজে পাবো। দুই ধরনের অবশ্যই চিত্র। তো প্রথম নাম্বার আমরা যদি লিখে থাকি, নাম্বার 1, এটার বৈশিষ্ট্য মিল অমিল করলে পার্থক্য হিসেবে লিখতে পারি। মিল অমিল খুঁজে পাও সেটা বের করো। তা আমরা পার্থক্য আকারে যদি লিখে থাকি তাহলে এক পাশে লিখবো আয়ত, আর এক পাশে কি যে বর্গক্ষেত্র লিখতে পারি। বর্গক্ষেত্রে কী আছে, আয়তক্ষেত্রে কী নাই, তাহলে দুইটার মধ্যে মিল অমিল বা পার্থক্য বলা হয় এটাকে। আমরা পার্থক্যটা এখানে লিপিবদ্ধ করতে পারি। পার্থক্যটা যদি আমরা করি, এখানে আয়ত লিখব, এভাবে একটা ঘর নিতে হবে। দাঁড়া, ঘর নিয়ে আমরা চাইলে এটাকে লিখতে পারি যে কী লিখব, কাজেই হ্যাঁ এরকম
করে আমরা আয়ত এবং এর পার্থক্যটা আমরা লিপিবদ্ধ করতে পারি। সেটা কিভাবে করব? এই যে এখানে এটা হচ্ছে আয়ত, একটা আয়ত, আরটা হচ্ছে বর্গক্ষেত্র। এই দুটার মধ্যে আমরা পার্থক্যটা নিরূপণ করব। অথবা আমরা সংক্ষেপে যদি বলি, এখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য হলো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হলেও বর্গক্ষেত্রের 4টি বাহুই কি সমান। এছাড়াও আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি হলেও বর্গক্ষেত্রের 4টি কোণই সমকোণ। আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ 90 ডিগ্রি হলেও বর্গক্ষেত্রের কি 4টি কোণই কিন্তু সমকোণ। বর্গক্ষেত্রের বিষয়, আয়তক্ষেত্রের 2টি কোণ সমকোণ, হ্যাঁ, কিন্তু বর্গক্ষেত্রের 4টি কোণই সমকোণ। এভাবেও কিন্তু আমরা এটাকে বলতে পারি। এখানেও চাইলে আমরা লিখতে পারি এটা আয়ত, মনে করো যে, অথবা এটা আমরা লিখি আয়ত। আচ্ছা, এটা আয়ত ক্ষেত্র। তারপর এটা যদি আমরা বর্গক্ষেত্র ধরি, বর্গক্ষেত্র। তো এখানের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এক নম্বরে আমরা ধরি, নাম্বার 1-এ আমরা যদি এভাবে ধরি, আয়ত ক্ষেত্রের আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। সমান, এটা যদি আমরা পাই, আমরা এখানেও লিখেছি যে আয়তক্ষেত্রের বিপরীত, এখানে আয়তক্ষেত্রের বিপরীত বাহুটি সমান দেখতেছি এবং এখানে তার 2টি কোণ কিন্তু আয়তক্ষেত্রের কোণগুলো, মানে 2টি কোণ যেটা আছে, এই 2টি কোণটাই আমার হচ্ছে সাধারণত সমকোণ হয় আর কি। যেমন এইখানে এই যে এই কোণটা আমাদের এটা সমকোণ হবে, তারপর একেও কিন্তু সমকোণ হবে, এই 2টি কোণ সমকোণ হতে পারে। তো আর এখানে 4টি কোণই কিন্তু আমার সমকোণ। বর্গক্ষেত্রের 4টি কোণ কি সমকোণ, বর্গক্ষেত্রের 4টি কোণটাই সমকোণ, এটাই হচ্ছে তার পার্থক্য। বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, এটা সমান, এটা সমান, মানে বর্গক্ষেত্র মানে স্কোয়ার, তো যে বাহু স্কোয়ার, মানে আসলে বর্গক্ষেত্র 4টি বাহু কিন্তু কি সমান, সেজন্য বাহু স্কোয়ার হয়। আর এখানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ এটা সমান, এটা সমান, বিপরীত বাহুগুলো সমান দেয়, বাট বর্গক্ষেত্রে 4টি বাহু কিন্তু সমান। এই হচ্ছে পার্থক্য। তো আশা করি আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য, চেষ্টা করার জন্য একটা জার্নি এটা কিভাবে করেছি তোমরা হয়তো দেখছো। আশা করি সবাই অনুধাবন করবে এবং তোমাদের কাজে লাগাবে সেই বিষয়গুলো। কিভাবে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করেছি তোমাদের জন্য, তোমরা সেইভাবে কিন্তু এটা প্রিপেয়ার করে জমা দিতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক রাখবে, যাতে এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। তোমাদের হতাশার কিছু নাই, কম সময়ে সঠিক সমাধান পাচ্ছ। একজন শিক্ষকের বিকল্প হিসেবে আমার এই চ্যানেল থেকে তোমরা অনেক রিসোর্স পাবা। যদি ঘুরো এখানে চ্যানেলে অনেক কিছু পাবা, তোমার সমস্যাটা তুমি লিখে অনেক সমস্যার সমাধান পাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।